বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকু, নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায়ে আজকে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা একটু বেসিক বোঝানোর চেষ্টা করব। যেহেতু একটা ম্যাথ অধ্যায় শুরু করতে হলে আগে বেসিকের প্রয়োজনটা আগে। বেসিক না জানলে আপনারা ম্যাথ কিন্তু ভালো বুঝবেন না। এই জন্য আজকে ক্লাস একটু আপনাদের বুঝতে অসুবিধা হবে, কারণ আজকে থিওরিক্যালি একটু আলোচনা বেশি হবে। তার কারণ একটা ম্যাথ শুরু করতে হলে ম্যাথের কি কি বিষয়গুলো থাকে সেগুলো জানবো। যেমন একটা সি প্রোগ্রাম করতে হলে আমরা বুঝি সি প্রোগ্রাম মানে কম্পিউটার প্রোগ্রাম, তাই না? আমরা যে অধ্যায়টা আলোচনা করবো এটা হলো প্রোগ্রামিং ভাষা। আমরা এক কথায় সি প্রোগ্রাম বলে বুঝি আর কি, সি প্রোগ্রাম অধ্যায়। তো প্রোগ্রামিং অধ্যায়ে আমরা জানি সি প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি, কম্পিউটারের ভাষাকে। সি প্রোগ্রামিং বলতে সি মানে কম্পিউটার, প্রোগ্রাম মানে কোনো নির্দেশনার সমষ্টি। এক কথায় কম্পিউটার কিভাবে কাজ করবে সেটা কম্পিউটারের একটা কাজ আমি ধরো করব কম্পিউটারের মাধ্যমে, সেটা কিভাবে সমাধান করবে কম্পিউটার সেই নির্দেশনার সমষ্টিটাই হলো সি প্রোগ্রাম। আর সি প্রোগ্রামকে সহজ করার জন্য আমরা দুটো জিনিস ব্যবহার করে থাকি, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আপনারা নিশ্চয়ই জানেন, যেহেতু আপনার পরীক্ষার্থী প্রায় সবাই। সুতরাং এই অধ্যায় কম বেশি সবাই করেছেন। আহ, আমরা একটু ধারণা দিব সি প্রোগ্রামের ভিতরে কি কি টপিকস গুলো থাকবে, কোন কোন জিনিসগুলো ডিপলি পড়তে হবে। একটা সি প্রোগ্রাম নিজে নিজে যখন প্রোগ্রাম তৈরি করবেন, প্রোগ্রাম করবেন, সেক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। কি আপনারা জানতে আগ্রহী তো, তাই বলেন? জি স্যার। আচ্ছা, সি প্রোগ্রামের সবচেয়ে বড় বিষয় যেটা, সি প্রোগ্রাম করতে হলে কিছু কিছু জিনিস যা আপনাকে জানা লাগবে। হেডার ফাইলের ব্যাখ্যা জানা লাগবে, দ্বিতীয়ত ডেটা টাইপের ব্যাখ্যা জানা লাগবে, তৃতীয়ত অপারেটর জানা লাগবে। এই তিনটা জিনিস আপনাকে জানা লাগবে। তারপরে আমরা অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট ব্যবহার করব। কারণ আমরা জানি যে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট সি প্রোগ্রামকে সহজ করার জন্য ব্যবহার করে। কিভাবে সহজ করে আমরা যে একটা জিনিস ভালো করে বোঝেন, একটা ব্যাখ্যা দিই, আমি উদাহরণ দিই। মনে করেন আমি একটা কাজ করব, আমরা আগে একটা প্রাথমিকভাবে খরচটা করি, রাফ করি কিন্তু না। কারণ জানো, মনে করেন আমি পরীক্ষা দিতে যাচ্ছি। তা পরীক্ষা আমি জানি যে এই অঙ্কটা পড়বে, তাই না? তাহলে এই অঙ্কটা পরীক্ষার হলে করার আগে আমরা কিন্তু এটা জানি যে এটা এটা আমি প্র্যাকটিস করে যাব, জানো, আমার পরীক্ষার হলে এটা ভুল না হয়। তা সি প্রোগ্রামটা, এই যে সি প্রোগ্রামকে সহজ করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ব্যবহার করা হয়। অ্যালগরিদম ফ্লোচার্ট হলো সি প্রোগ্রামের রাফ, আমরা খরচা বলতে পারি এইভাবে। এক কথায় ফ্লোচার্ট আর অ্যালগরিদম বলতে আমরা এটা বুঝি, কোনো সমস্যাকে সমাধানের উদ্দেশ্যে, কোনো সমস্যাকে সমাধানের উদ্দেশ্যে পর্যায়ক্রমিক চিত্রের মাধ্যমে সমাধান করাকে বলে ফ্লোচার্ট বা বা প্রবাহ চিত্র। আর যেটা লিখিত আকারে জ্যামিতিক আকারে সমাধান করায় সেটাকে বলে অ্যালগরিদম। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? ভাই, ফাইমা কি বুঝেছেন যে অ্যালগরিদম আর ফ্লোচার্টটা কি? জি স্যার। জি। প্রথমত হচ্ছে সি প্রোগ্রামের রাফ, আমরা রাফ বলতে পারি। রাফ হলো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। কারণ অ্যালগরিদম এবং ফ্লোচার্টের কাজ হলো কোনো সমস্যাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে ধাপে ধাপে পর্যায়ক্রমিক ভাবে বর্ণনা করে। যেটা চিত্রের মাধ্যমে বর্ণনা করে সেটা হলো ফ্লোচার্ট। আর যেটা লিখিত আকারে সমাধান করা হয় ধাপে ধাপে সেটা হলো অ্যালগরিদম। বুঝতে পেরেছেন সবাই? রাহাত জামান, বুঝতে পেরেছেন আমার কথা? স্যার মাত্র ঢুকলাম স্যার। ফাইমা বুঝতে পেরেছেন? জি স্যার। সিয়াম, মিনা বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। মিনা বুঝতে পেরেছেন আমার কথা? না স্যার, বুঝিনি। কোথায় বোঝেননি? মানে প্রথম থেকেই স্যার তেমন ভাবে বোঝা হয়নি। আমি বলতে চাচ্ছি যে সি প্রোগ্রামকে সহজ করার জন্য দুটো জিনিস আমরা ব্যবহার করি, সেটা হল অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগোরিদম আর ফ্লোচার্টকে আমরা বলতে পারি সি প্রোগ্রামের রাফ, মানে খরচা। রাফ কোনো অঙ্ক করার আগে আমরা রাফ করি না, জানো, মেইন অঙ্কটা ভুল না হয়, করি কিনা? জি। তাহলে এই সি প্রোগ্রামকে সহজ করার জন্য আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট ব্যবহার করি। অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের কাজ হলো কোনো সমস্যাকে সমাধান। ধরো আমি এক কাপ চা বানাবো। তো এক কাপ চা বানাতে হলে, আমার চা বানালে কি কি উপকরণ লাগবে, প্রথম একটা স্টেপ। তারপরে পর্যায়ক্রম, চা বানাতে হলে কি কি করতে পারে, প্রথম কি কাজ করতে হবে, তারপরে কি কাজ করতে হবে, তারপর কি কাজ করতে হবে, এটা পর্যায়ক্রম থাকে কিন্তু। এই পর্যায়ক্রমটা যদি
চিত্রের মাধ্যমে সমাধান আমরা করি সেটাকে অ্যালগোরিদম বলে, ফ্লো চার্ট বলে। আর যেটা লিখিত আকারে সমাধান করি এটাকে অ্যালগোরিদম বলে। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। প্লিজ মিউট রাখেন। আচ্ছা, আমরা সর্বপ্রথম সি প্রোগ্রামের বেসিক দেব, অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের কিছু কাজ শিখব। শেখার পরে আমরা আজকে আমরা শুধুমাত্র ফ্লোচার্ট নিয়ে একটু আলোচনা করি। ফ্লোচার্টে প্রথম মনে রাখবেন, একটা ফ্লোচার্টের তিনটে করে কাজ জানবেন। একটা ফ্লোচার্টের বা প্রবাচিতের তিনটে করে কাজ জানবেন। প্রথমত এর আকৃতি কেমন, নাম কেমন, এবং এর কাজটা কি, কোন কাজে ব্যবহার করা হয় এটা। আমি আবার বলছি, একটা একটা ফ্লো চার্ট, আমাদের আপনারা ইংরেজিতে ফ্লো চার্ট করেছেন সব চারিকোনা চারিকোনা ঘর, কিন্তু আইসিটি ফ্লো চার্টটা একটা একটা ঘর দ্বারা একরকম কাজ বোঝানো হয়। আমি আবার বলছি, আইসিটির ফ্লো চার্টটা এক এক ঘর দ্বারা এক একটা জিনিস বোঝানো হয়। আমি কি বোঝাতে বললাম আপনাদেরকে, রাহাত জামান? জি স্যার। তাহলে আমার একটা ফ্লো চার্টে তিনটে করে, একটা একটা ঘরে তিনটা করে জিনিস জানবেন। প্রথমত এর নাম কি, দ্বিতীয়ত তার আকৃতি কেমন, তৃতীয়ত তার কাজটা কি, কোন কাজে ব্যবহার করা হয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা আমি আকৃতিটা ডিম্বাকৃতি, লম্বাটে গোল, লম্বাটে গোল ডিম্বাকৃতি। আমার এখানে বিদ্যুৎ নাই, তারপর আমার আইপিএস এ চলছে, এই জন্য এটা আপনাদের সমস্যা হতে পারে। খেয়াল করি, এই চিত্রটা কিসের মতো, ডিম্বাকৃতির মতো। এর নাম হলো টার্মিনাল প্রতীক, টার্মিনাল প্রতীক বা টার্মিনাল সিম্বল। টার্মিনাল প্রতীক বা টার্মিনাল সিম্বল এর কাজ হলো কোনো কিছু শুরু বা শেষ করাতে ব্যবহার হয়। কোনো প্রোগ্রাম শুরু বা শেষ করা বোঝাতে এটা ব্যবহার করা হয়। দ্বিতীয় নম্বর যেটা আমরা রাখছি, এটা হলো সামুদ্রিকের মতো। মনে রাখবেন, এটা হলো ডিম্বাকৃতির মতো, লম্বাটে গোল, টোটালি সার্কেল না কিন্তু লম্বাটে গোল। এটা হলো সামুদ্রিকের মতো। এর নাম হলো ইনপুট আউটপুট সিম্বল, বা বলতে পারি গ্রহণ নিগর্মন প্রতীক। গ্রহণ নিগর্মন প্রতীক, গ্রহণ অবলিক নিগর্মন প্রতীক, নিগর্মন প্রতীক। এর কাজ হলো কোনো কিছু ইনপুট করা এবং আউটপুট করতে। মনে করেন আমি একটা কম, আমি ধরো ক্যালকুলেটরে 4 আর 5 যোগ করবো, তাই ক্যালকুলেটর কি আমার চেপে, ক্যালকুলেটর কি হিসেবে ইনপুট দেওয়া লাগবে, এবং ক্যালকুলেটর এইটা চাপার পরে ক্যালকুলেটর কিন্তু একটা অ্যান্সার দিবে। এবং ভালো করে বোঝেন, আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই, একটু খেয়াল রাখবেন। এটা হলো সিম্পল একটা ক্যালকুলেটর, তাই না? ধরো আমি 4 আর 5 যোগ করবো, 4 আর 5 যোগ করলে আমি যখন 4 চাপবো ক্যালকুলেটর কিন্তু 4 লেখা উঠবে, 5 লেখা উঠবে। তাহলে এটা ইনপুট নেওয়া বলে। যখন এবার এটাকে যোগ করব, এটাকে যখন আমি যোগ করব, তখনই ক্যালকুলেটর কিন্তু একটা উত্তর দেখাবে। তাহলে এক কথায় কোনো কিছু ঢুকানো, কম্পিউটারে ঢুকানো এবং মানে ইনপুট দেওয়া এবং আউটপুট দেওয়ার ক্ষেত্রে এই সামুদ্রিক চিহ্ন ব্যবহার করা হবে। এর নাম হলো গ্রহণ নিগর্মন প্রতীক অথবা ইনপুট আউটপুট সিম্বল। নাম্বার 3, এটা যেটা করছি এটা হলো আয়তকারের মতো, এর নাম হলো প্রক্রিয়াকরণ প্রতীক বা প্রসেসিং সিম্বল। প্রক্রিয়া সরি প্রক্রিয়াকরণ প্রতীক, ইংরেজিতে বলে প্রসেসিং সিম্বল। এর কাজ হলো সাধারণ সূত্র। আমি সাধারণ সূত্র দিয়ে আপনাকে বোঝাই। সাধারণ সূত্র, সাধারণ সূত্র বলতে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি আপনাদের, এটা হলো সূত্রের ঘর, তবে সাধারণ সূত্র। কোন সূত্র? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, যোগফল, বিয়োগফল, ভাগফল, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডকে ফারেনহাইট তাপমাত্রার রূপান্তর, কিলোমিটারকে মিটার, মিটারকে কিলোমিটার, গজকে ফুট, এমন ধরনের সিম্পল সিম্পল অঙ্ক সূত্রগুলো বাস্তবায়ন করতে এই ঘর ব্যবহার করতে হবে। আপনি কি বুঝতে পারছেন? রিসা, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। একটু লাউডলি বলবেন, আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না। জি স্যার, বুঝতে পারছি। ওকে।
তাহলে এটার নাম হলো প্রক্রিয়াকরণ প্রতীক বা প্রসেসিং সিম্বল। এক কথায় সাধারণ সূত্রের কথা, যদি কোনো মানে যোগফল নির্ণয় ফ্লো চার্ট করেন, সেই ক্ষেত্রে সূত্র দিতে হবে এই ঘরে, ঠিক আছে? তাহলে আমরা একটুখানি আবার একটু ব্যাক আলোচনা করছি। এটার নাম হলো টার্মিনাল সিম্বল বা টার্মিনাল প্রতীক। আর আকৃতি হলো ডিম্বা আকৃতির মতো। এর কোন কাজে ব্যবহার হয় সি প্রোগ্রামে? এটা কোনো কিছু শুরু বা শেষ করাতে এই চিহ্ন ব্যবহার করা হয়। এটার নাম হলো ইনপুট আউটপুট সিম্বল, বাংলায় বলে গ্রহণ নিগমন প্রতীক। এর আকৃতি হলো সামুদ্রিকের মতো। এটা দ্বারা কোনো কিছু মান ইনপুট করা এবং আউটপুট করা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটার নাম হলো প্রসেসিং সিম্বল, বাংলায় বলে প্রক্রিয়াকরণ প্রতীক। এক কথায় সূত্রের ঘর আমরা বলি, সাধারণ সূত্রের ঘর। কোন কোন সূত্র হতে পারে? যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, ক্ষেত্রফল, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা রূপান্তর, মিটারকে কিলোমিটার, গজকে ফুট, এমন ধরনের। এক কথায় আমরা 6 থেকে না, 5 থেকে 10 পর্যন্ত যে জেনারেল ম্যাথের যে অঙ্কগুলো আমরা করেছি, সেই ক্ষেত্রে এই ধরনের সূত্রগুলো এই ঘরে ব্যবহার করা হবে। আচ্ছা, আরেকটা সূত্রের ঘর আছে, এটাকে বলে ডিসিশন সিম্বল, ডায়মন্ড চিহ্নের মতো। ডিসিশন সিম্বল বাংলায় বলে সিদ্ধান্ত গ্রহণ প্রতীক। সিদ্ধান্ত গ্রহণ প্রতীক, ইংরেজিতে বলে ডিসিশন সিম্বল। এর আকৃতি ডায়মন্ড চিহ্নের মতো। এটা হলো যুক্তিমূলক সূত্র। যুক্তিমূলক সূত্র, যুক্তিমূলক সূত্র বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? এটা হলো সাধারণ সূত্র, এটা হলো যুক্তিমূলক সূত্র। যুক্তিমূলক সূত্র বলতে আমি বোঝাতে চাচ্ছি, যেমন মনে করেন আপনি একটা রাস্তায়, 3 রাস্তার মোড়ে দাঁড়ায় আছেন। একজন অপরিচিত লোক আপনাকে এসে বললো, ভাই আমি এই রাস্তা তো নতুন, এখানে নতুন এসেছি, আমি রাস্তা কোনটা কোন জায়গায় যেতে হবে আমি কিন্তু চিনি না। তা আপনি বললেন, ধরো এই 3 রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছেন, এমনি একটা রাস্তা, এমনি একটা রাস্তা, এমনি একটা রাস্তা। তা আপনি বললেন, ভাই যদি এদিক যান তাহলে যশোর যাবে, এদিক গেলে সাতক্ষীরা যাবে, এদিক গেলে বেনাপোল যাবে। জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বলছি। এই লজিকটা আপনি তাকে তাকে বললেন যে ভাই এই রাস্তায় গেলে যশোর, এই রাস্তায় গেলে সাতক্ষীরা, এই রাস্তায় গেলে বেনাপোল। এখন সে কোন রাস্তায় যাবে না যাবে সেটা তার ব্যাপার। জাস্ট আমি একটা লজিক দিয়ে রাখলাম, যে এই নির্দেশনাটা দিয়ে রাখলাম। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ে সি প্রোগ্রাম তৈরি করছেন আপনি। তাহলে আপনি কি জানেন যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা হবে? ইউজার কোনটা দেবে বড় সংখ্যা? প্রথমটা বড় করবে না দ্বিতীয়টা বড় করবে না তৃতীয়টা বড় করবে? কি এরিসা কি জানো? মনে করেন আমি, আপনি একটা প্রোগ্রামার, আপনি একজন প্রোগ্রামার। আপনি 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের আপনি বললেন আপনার বন্ধুকে যে আমি একটা অ্যাপস বানাইছি বা একটা প্রোগ্রাম তৈরি করেছি, যে যে কোনো 3টি সংখ্যা ইনপুট দিলে, সেই প্রোগ্রামটা রান করলে 3টি সংখ্যা ইনপুট দিলে কোন সংখ্যাটা বড় সে কম্পিউটার নির্ণয় করে দেয়। তাহলে আপনি তো জানেন না, আমি ধরো ইউজার, আমি তো আমার, আপনি হলো প্রোগ্রামার, আমি হলো ইউজার, আমি ব্যবহারকারী, আর আপনি সেই এই জিনিসটা আপনি তৈরি করেছেন। আমি কি ইনপুট দেবো আপনি কি জানেন? রিসা কি বলতে পারবা আমি কি ইনপুট দিব? মনে করেন যে ক্যালকুলেটর আবিষ্কার স্যার। করেছে, আমার কথা বলছেন, যে ক্যালকুলেটর আবিষ্কার করেছে সে কি জানে যে, ধরো সেই ক্যালকুলেটর শুধু যোগ ফল বের করে, তাই সে যে ক্যালকুলেটর আবিষ্কার করেছে সে কি জানে যে ইউজার কোন কোন সংখ্যা যোগ করবে? না স্যার। তাহলে এমন ভাবে লজিক দিতে হবে যে যে কোনো সংখ্যা যোগ দিলে যেন সেটা বেরোয়, তাই তো নাকি? জি। তাহলে এইটা হলো সেই যুক্তিমূলক, সেই লজিক দিতে হবে এখানে, ঠিক আছে? যেমন আমি উদাহরণ হিসেবে বলতে, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সূত্রের ঘরে এটা, জোড় বিজোড়ের ক্ষেত্রে সূত্র ঘরে এটা, আবার বলতে পারি লসগু গসগু। মানে এক কথা এটা হলো, এটাও সূত্র, এটাও সূত্র, এটা হলো সাধারণ, এটা হলো যুক্তিমূলক, এই হলো বিষয়। আচ্ছা, স্ক্রিনশট দেন তো, এখন আর দুটো বাকি আছে, এই পাশে লিখি, আমরা এই পাশে লিখি, হ্যাঁ। এটাকে বলে কানেক্টর, সংযোগকারী প্রতীক। সংযোগ, সংযোগকারী প্রতীক। এর কাজ হলো সংযোগ স্থাপন করা, দুই বা ততোধিক চিহ্নের মধ্যে সংযোগ স্থাপন করে, সংযোগ, সংযোগ স্থাপন করে, স্থাপন করে। আচ্ছা, আরেকটা আছে ফ্লো লাইন বা দিক নির্দেশনা, বা আমরা কি বাংলায় বলতে পারি প্রবাহ দিক প্রতীক। প্রবাহ দিক প্রতীক, এক কথায় কোন দিক যে নির্দেশনা দেয়, কোন দিক যেতে হবে, নির্দেশনা প্রদান করে। এই কটা চিত্র জানলে আপনি আপনার আইসিটি বইয়ের প্রত্যেকটা ফ্লো চার্ট করতে পারবেন। আমি আরেকবার একটু রিপিট করি।
এটার নাম হলো টার্মিনাল সিম্বল। এর আকৃতি ডিম্বাকৃতি না। আপনাদেরকে আমি একটা কথা বলেছি কিন্তু, একটা ফ্লোচার্ট তিনটে করে জিনিস জানবেন। প্রথমত নাম, দ্বিতীয়ত তার আকৃতি, এবং তৃতীয়ত তার কাজটা কি, কোন কাজে ব্যবহার করা হয়। তাহলে এটার নাম হলো টার্মিনাল সিম্বল। এর আকৃতি ডিম্বাকৃতির মতো। এটা শুরু, কোনো কিছু শুরু বা শেষ করাতে ব্যবহার করা হবে। এটার নাম হলো ইনপুট আউটপুট সিম্বল। এর আকৃতি সামন্ত্রিকের মতো। এটা কোনো কিছু মান ইনপুট করা এবং আউটপুট করাতে ব্যবহার হবে। এটা এটা হলো ডিসিশন, এটা হলো প্রসেসিং সিম্বল, বাংলায় বলে প্রক্রিয়াকরণ প্রতীক। এটা হলো আয়তকার এর আকৃতি। এটা হলো সাধারণ সূত্রের ঘর, যেমন যোগফল বিয়োগফল গুণফল এই ধরনের। এটা হলো ডায়মন্ড চিহ্নের আকৃতি। এর নাম হলো ডিসিশন সিম্বল, বাংলায় বলে সিদ্ধান্ত গ্রহণ প্রতীক। এটা দ্বারা যুক্তিমূলক সূত্র প্রবাহ করে। আর এটা হলো ছোট বৃত্ত সার্কেল চিহ্ন। এটার নাম হলো আহ কানেক্টর সিম্বল, বাংলায় বলে সংযোগকারী প্রতীক। দুই বা ততোধিক চিত্রের মধ্যে এটা সংযোগ স্থাপন করার জন্য ব্যবহার করা হয়। আর এটাকে ইংরেজিতে বলে ফ্লো লাইন, বাংলায় বলে প্রবাহ দিক। এটা দ্বারা বোঝানো হয় যে কোন দিক যেতে হবে, উপরে যেতে হবে না নিচে যেতে হবে, না ডানে যেতে হবে না বাইরে যেতে হবে। আচ্ছা ফাহিমা বলেন, আমি যে একটু আলোচনা করলাম একটু ক্লিয়ার হয়েছে? জি স্যার। মিনা, মিনা অ্যাক্টিভ থাকতে হবে। জি স্যার। রাহাত জামান, জি স্যার। রিসা, জি স্যার। সিয়াম আহমেদ, জি স্যার। তামিম। জি স্যার। ওকে। আচ্ছা আমি আপনাদের বলি, প্রথম একটা দুটো ক্লাস কঠিন লাগবে, স্বাভাবিক ব্যাপার। সি প্রোগ্রামের প্রথম একটা দুটো ক্লাস কঠিন লাগবে। বেসিক শেষ হওয়া পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত অন্তত মিনিমাম 3 থেকে 4টে অঙ্ক যতক্ষণ না করাবো ততক্ষণ আপনাদের একটু কঠিন লাগবে। তারপরে আপনারা নিজেরাই বলবেন যে এই অধ্যায়টা সবচেয়ে সহজ, অন্য অধ্যায়ের চেয়ে সহজ। প্লিজ স্ক্রিনশট দেন। দিছি স্যার। ওকে। ধরো আমরা একটা যেটা শিখলাম, এটা একটা ম্যাথ করব, অ্যালগোরিদম বা ফ্লোচার্ট করব। আহ, প্রথম যে প্রশ্নটা করব, খেয়াল রাখবেন আপনারা, বোঝানোর চেষ্টা করবো আমি। ধরো প্রথম প্রশ্ন হলো, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লো চার্ট লেখো। ফ্লো চার্ট লেখো। জাস্ট তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লিখবো আমরা। আচ্ছা আমার ক্যামেরা একটু বেঁকে আছে, যার কারণে লেখাটা একটু কাত হয়ে উপরে উঠে গেছে। আপনারা বুঝতে পারছেন এটা? তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট ও ফ্লোচার্ট লিখব। বুঝতে পারছেন লেখাটা? স্যার জি বোঝা স্যার যাচ্ছে। বুঝতে। জি স্যার। আচ্ছা ওকে। আচ্ছা একজনকে নিয়ে আমি বোঝাবো। রিসা মিট করো, রিসা। জি স্যার। আচ্ছা আপনার দিয়ে সবাইকে বোঝাবো, খেয়াল আপনি একটু অ্যাক্টিভ থাকবেন, হ্যাঁ? মনে করেন এটা হলো জি ক্যালকুলেটর, তাই তো নাকি? জি আচ্ছা ক্যালকুলেটরে তিনটি সংখ্যা মনে করেন 4 5 6 আমি যোগ করব। জি। তাই যোগ করতে হলে আমার কি কি পর্যায় অতিক্রম করা লাগবে? ক্যালকুলেটর এখন আছে অফ, এখন কি অফ আছে? তাই ক্যালকুলেটর অন প্রথমত করতে হবে। প্রথম স্টেপ ক্যালকুলেটর অন করতে হবে, প্রথম জি কথা। তারপর কি জি চেপে 4 5 6 ইনপুট নিতে হবে। নেওয়ার পরে সেই যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না গুণ করতে হবে, তার সূত্র দিতে হবে। প্রথম স্টেপ হলো ক্যালকুলেটর অন করতে হবে। দ্বিতীয় স্টেপ হলো ইনপুট নিতে হবে। তৃতীয় স্টেপ হলো সূত্র দিতে হবে, তাই তো নাকি? জি চতুর্থ স্টেপ ক্যালকুলেটর উত্তর দেখাবে। জি স্যার। পঞ্চম স্টেপে ক্যালকুলেটর অফ করতে হবে, তাই তো নাকি? জি তাহলে একটা প্রোগ্রামের সর্বনিম্ন 5টা স্টেপ থাকবে, মনে রাখবেন। একটা প্রোগ্রামের সর্বনিম্ন 5টা স্টেপ থাকতে হবে। ধরো আমি তিনটি সংখ্যা 4 5 6 ক্যালকুলেট, কম্পিউটারের কথা বাদ দেন, আমি ক্যালকুলেটরে যোগ করব। তার প্রথমত ক্যালকুলেটর অন করতে হবে। দ্বিতীয়ত ক্যালকুলেটরে ইনপুট নিতে হবে, কি হিসেবে ইনপুট দেওয়া লাগবে, কত কত সংখ্যা যোগ করবেন। তৃতীয়ত ক্যালকুলেটরে যোগ করবেন না বিয়োগ করবেন না গুণ করবেন সেই সূত্র দেওয়া লাগবে।
চতুর্থ ক্যালকুলেটর উত্তর দেখাবে, পঞ্চমত ক্যালকুলেটর বন্ধ করতে হবে। এই 5টা স্টেপ খেয়াল রাখবেন। করেন, কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? আছে কোশ্চেন? ফাইমা কোনো কোশ্চেন আছে? আমি যে কথাটা বললাম এটা কি ডাউট আছে কোনো? না স্যার, না কিন্তু একটা স্যার। কোশ্চেন। কি করছেন বলেন। ম্যাথ গুলো করার আগে আমাদের ওই যে রিলেশনাল অপারেটর, তারপরে হ্যাঁ, গাণিতিক বেসিক অপারেটর দেবো, এটা এগুলো। আপনাকে বলা লাগবে না যে কোন সিস্টেম আমি করাবো। আপনাদের ভিতরে আমি ঠিক করে দেবো, এটাই আমার সেট আপ করবো, এটা হলো আমার কথা। কোন স্টেপে করব, কিভাবে করবো, সেটা আপনার চিন্তা করা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই তিনটির সংখ্যা যোগফল করতে যে ফ্লোচার্টটা লাগবে সেটা করি। রিসা আনমিউট করো, রিসা। জি স্যার। তাহলে ক্যালকুলেটর অন করব মানে কি, প্রোগ্রাম শুরু করব, তাই তো? জি। শুরু করতে হলে কোন ঘর? ডিম্বাকৃতির ঘর। শুরু করতে হলে কোন ঘর? ডিম্বাকৃতির ঘর। কিংবা। স্টার্ট, বা প্রোগ্রাম শুরু করি, বা শুরু। তারপরের স্টেপ মানে নিচের স্টেপ, ক্যালকুলেটর ইনপুট নেওয়া লাগবে, তাই তো নাকি? ইনপুট নেওয়া লাগবে কিনা? জি স্যার। ইনপুট নিতে হলে কোন ঘর? সামন্ত্রিক। একটু আগে লিখে দিয়েছি কিন্তু আমি। সামন্ত্রিক, জি সামন্ত্রিক স্যার। যেন সামন্ত্রিকের মতো হয়। আচ্ছা, তিনটি সংখ্যা আমি বললাম 4 5 6, কিন্তু আমি যখন কোনো কিছু আবিষ্কার করবো সেখানে তার নির্দিষ্ট থাকবে না। তাহলে আমরা ইনপুট ধরবো। হ্যাঁ। আই ইনপুট, আমরা তিনটি সংখ্যাকে, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, এটাকে সি ধরছি। আমরা তো বুঝতে পেরেছেন? এটাকে এ ধরছি, এটাকে জি। বি ধরছি, এটাকে সি ধরছি। তারপর ক্যালকুলেটর সূত্র দিতে হবে। সূত্র দিতে হলে আয়তকার ঘর, এখানে লিখবো লেট। লেট মানে ধরি বা মনে করি। যোগফল ইংরেজিতে সূত্র। আমরা কি জানি? সামেশন। তা সামেশনের শর্ট আপনি সাম লিখতে পারেন অথবা এস লিখতে পারেন। অথবা যদি সামেশন কথা মনে না থাকে, তাহলে যোগফল ইংরেজি আমার মনে নেই, তাহলে এক্স ইকুয়াল দেবেন। সূত্র কি? যোগ করলে এ যোগ বি যোগ সি। তাহলে ক্যালকুলেটর অন করলাম, ইনপুট দিলাম, সূত্র দিলাম। ক্যালকুলেটর আবার উত্তর দেখাবে। উত্তর দেখাতে হলে কোন ঘর? ইনপুট আর আউটপুট ঘরের আকৃতি একই রকম না? ইনপুট আর আউটপুট ঘরের আকৃতি একই রকম। রিসা ঠিক বলছি তো নাকি? জি রিসা, স্যার। তাহলে এখানে লিখবো প্রিন্ট, জি স্যার। প্রিন্ট সাম। যেহেতু আমি ক্যালকুলেটর যোগ করেছি, উত্তর তো ক্যালকুলেটর যোগফলই দেখাবে। তারপর ক্যালকুলেটর অফ করতে হবে। জি অফ স্যার। অফ করতে হলে ইন বা স্টপ। এই যে শুরু আর শেষ একই ঘর, ইনপুট আউটপুট একই ঘর, সূত্র একই। আপনাদের যে কটা স্টেপ আমি শিখাইছি সবগুলো যে এতে লাগবে, এ অঙ্কে লাগবে এমন কোনো বিষয় না কিন্তু। আচ্ছা, এইটার বোঝার কারোর অসুবিধা আছে? এটা বোঝার না কারোর স্যার। না অসুবিধা আছে? স্যার। রিসা বুঝেছো? মিউট রাখবেন, যার বলবো সেই স্যার। আনমিউট করবে, আর সবাই মিউট। রিসা বুঝেছো? জি স্যার। ফাইমা বুঝেছো? জি স্যার। মিনা? জি স্যার। জাহিদ? রাহাত জামান? জি স্যার। সিয়াম আহমেদ? জি স্যার। তামিম? জি স্যার। আচ্ছা, রুনার কাছে এখন জিজ্ঞেস করছো না, রুনা এইমাত্র জয়েন করলো। তারপর বলবো, রুনা কি এইটুকু বুঝেছো? জি না স্যার, আজ বুঝতে পারেনি স্যার, আপনি কখন? আমি কিন্তু কালকে আপডেট দিছি ক্লাস কখন হবে, তারপরেও বলে দিছি গ্রুপে। আচ্ছা, যাই হোক, আপনি এই রেকর্ডিংটা দেখবেন, আমি ক্লাস শেষে রেকর্ডিংটা ছাড়বো, ঠিক আছে? কোনো লেট হবে না, রেকর্ডিংটা দেখে নেবেন। আচ্ছা, এইটাকে বলে, আপনি একটু বোঝার চেষ্টা করবেন নীরবে, ঠিক আছে? এটাকে বলে ফ্লোচার্ট। কিসের ফ্লোচার্ট? তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। মনে রাখবেন, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট হলো মুদ্রার এপিটোপিক মতো। অর্থাৎ কোন সমস্যাকে চিত্রের মাধ্যমে সমাধান করাকে ফ্লোচার্ট বলে, আর সেটা যদি লিখিত আকারে সমাধান করি সেটাকে অ্যালগোরিদম বলে। তাহলে এইটার অ্যালগোরিদম একবার করবো আপনাদের। ধাপ 1, 1 নম্বর কি করতে হয়? প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করি, বা শুধু লিখতে পারেন শুরু। ধাপ 2, কি করি আমরা? ইনপুট হিসাবে, এবার লিখবেন ইনপুট, বাংলায় লিখবেন, চেষ্টা করেন বাংলা লেখায়। ইনপুট হিসাবে এ ও বি এর মান গ্রহণ করি। ধাপ 3-এ কি করব? সূত্র দিতে হবে। ধাপ 3, ধরি
সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। ধাপ 4-এ ফলাফল প্রদর্শন করি বা যোগফল প্রদর্শন করি। এই ফলাফল সব জায়গায় লেখা যায়, ফলাফল প্রদর্শন করি। ধাপ 5-এ প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম শেষ করি। বুঝতে পেরেছেন? স্যার, বলেন। ধাপ 2-এ না স্যার ইনপুট হিসাবে এ বি ও সি এর মান গ্রহণ হ্যাঁ, করে হবে? আচ্ছা, দুটো দিছি আমি না, তিনটে হবে। হ্যাঁ, এটা এ হবে ওই বি জায়গায়। ও সি এর মান গ্রহণ করি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট। স্ক্রিনশট দেন প্লিজ। জি স্যার দিয়েছি। আচ্ছা, আজকে আমরা সি প্রোগ্রাম নিয়ে কোনো কিছু আলোচনা করব না। আমরা নেক্সট ক্লাসে সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, বেসিক দেবো নেক্সট ক্লাসে। তৃতীয় ক্লাসে সি প্রোগ্রাম শুরু করব। আজকে শুধুমাত্র অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে কথা বলবো। দ্বিতীয় ক্লাসে সি প্রোগ্রামের বেসিক দেব। তৃতীয় ক্লাসে সি প্রোগ্রাম এবং ফ্লোচার্ট এবং অ্যালগরিদম, এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, এবার যদি আমরা দুটি সংখ্যার গড় নির্ণয় করি, সেক্ষেত্রে অ্যালগরিদম ফ্লোচার্ট কি হবে? দুটি সংখ্যার গড় নির্ণয় করি। দুইটি সংখ্যার গড়, গড় নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, দুটি সংখ্যা ভালো করে বুঝবেন, এটা বোঝার চেষ্টা করুন। আগেরটা স্ক্রিনশট দিয়ে আছে, সবাই দিয়েছেন স্ক্রিনশট আগেরটা? জি স্যার। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন হলো দুটি সংখ্যার গড় নির্ণয়। তাহলে শুরু করতে হলে ডিম্বাকৃতির ঘর, ঠিক তো নাকি? এই তামিম, আনমিউট করেন তামিম। জি স্যার। শুরু করতে হলে কোন ঘর? ডিম্বাকৃতি। জি। তারপর কি ইনপুট নিতে হবে, ইনপুট দুটো সংখ্যা এ আর বি ধরলাম। আমাকে বোঝা গেল? জি স্যার। সূত্রের আয়তকারের মতো ঘর কাটতে হবে। তাহলে ইনপুট শুরু হলো, ইনপুট হলো বা সূত্র। তাহলে গড়ের ইংরেজি কি? এভারেজ। এভারেজের শর্ট আমরা লিখতে পারি এভিজি। এভিজি, দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। গড় করতে হলে আমরা জানি কি, সংখ্যাগুলো সমষ্টি বা সংখ্যাগুলো সংখ্যা। যে কটা সংখ্যার জি। গড় বের করবেন সেই সংখ্যাগুলো যোগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ করবেন। যদি তিনটি সংখ্যার গড় বলেন, তাহলে তিনটি সংখ্যার যোগ করে 3 দিয়ে ভাগ। যদি চারটি সংখ্যার গড় বলেন, চারটি সংখ্যার যোগ করে 4 দিয়ে ভাগ। আমার কথা বুঝতে পেরেছেন? আমি বুঝতে জি পেরেছেন? স্যার। জি স্যার। তাহলে শুরু হলো, ইনপুট হলো, সূত্র হলো, এবার আউটপুট কি? এভারেজ দেবে কম্পিউটার, মানে গড়ের উত্তর দেবে। তারপর বন্ধ করতে হবে। আপনাকে বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, অ্যালগরিদমটা ঠিক করে দিই একবার নাকি? এর অ্যালগরিদমটাও ঠিক করে দিই। প্রোগ্রাম শুরু করি। ইনপুট হিসাবে এ ও বি এর মান গ্রহণ করি। এ ও বি এর মান গ্রহণ করি। সূত্রটা চেঞ্জ হয়ে যাবে এভিজি, এ যোগ বি অবলিক টিউ। ফলাফল প্রদর্শন করে প্রোগ্রাম শেষ করি। কারণ ডাউট আছে কারোর? কারোর ডাউট আছে? না স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, আজকের ক্লাসে আপনাদের বই থেকে আমি কিছু পড়া দেব। পড়াগুলো করবেন, বোঝার দরকার নেই, রিডিং পড়বেন। আমি ওইগুলো পরবর্তী ক্লাসে বোঝাই দেবো আপনাদেরকে। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি। আচ্ছা, আম, রুনা আনমিট করো, রুনা। জি স্যার বলেন। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক, এটা স্ক্রিনশট দেন, তার পরবর্তী অঙ্ক আপনার সাথে কথা বলে করলে করবে। স্ক্রিনশট দেন প্লিজ সবাই। দিছেন? প্লিজ কথা বলবেন, দিছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানা আছে কারোর? রুনা বলতে পারো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি?
দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, কনফিউশন আছে? স্যার অনেকদিন আগে পড়ছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আচ্ছা। তাহলে ভালো করে বুঝবেন। এই স্টেপ গুলো আপনি একটু যেহেতু প্লেট করে ক্লাসে জয়েন করেছেন, এগুলো ভিডিওগুলো গোড়াতে দেখবেন, রেকর্ড ক্লাসগুলো আমি ক্লাস শেষে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপলোড দিব, ঠিক আছে? জাস্ট বসতে দেবো বলতে কি, স্যার। সারাদিন অনেক জার্নি করতে হয়। আমি সকাল 6:30টায় বেরোইছি, বিভিন্ন কোচিং ছিল, কোচিং করে কলেজ করে আমি বাসায় এসেছি রাত 8টার সময়। সারাদিন বাসায় আসি না, সকালে বেরোই 6:30টায়, আর বাসায় ফিরে তা বলি ফ্রেশ হয়ে, গোসল করে ফ্রেশ হয়ে মানে আপনাদের এই ক্লাসে ঢুকলাম। গলার ভয়েস দেখলে বোঝা যাচ্ছে যে কতটুকু কষ্ট হচ্ছে কথা বলতে। প্রায় প্রত্যেক দিনই 8 থেকে 12, 11টা থেকে 12টা ব্যাচ পড়ানো লাগে অফলাইনে। মানে বোঝেন কতটুকু কষ্ট হচ্ছে কথা বলতে, আর গরম যে গরম পড়ছে। আচ্ছা যাই হোক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা 4-5-এ আমরা কিন্তু অঙ্ক করেছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো, তাই করতাম না? জি স্যার। আচ্ছা, তাহলে মনে রাখবেন, বলেন। আপনি বোঝানোর পরে কোশ্চেন থাকলে করবেন, হ্যাঁ। শুরু করতে হলে ডিম বাকৃতি ঘর শুরু করলাম। ইনপুট নেব, ইনপুটের ঘর সামুদ্রিকের মতো ইনপুট নেব। দৈর্ঘ্যকে এ ধরলাম, প্রস্থকে বি ধরলাম। মনে রাখবেন 5টা স্টেপ। শুরু আর শেষ ডিম্বাকৃতি ঘর, ইনপুট আর আউটপুট সামুদ্রিকের ঘর, আর সূত্র হলো আয়তকারের ঘর। আমি এই ঘর সম্পর্কে আপনাদের ক্লাসে প্রথমেই বলেছি, দেখে নেবেন। তাহলে শুরু করলাম, দৈর্ঘ্যকে ইনপুট নিছি, দৈর্ঘ্যকে এ ধরলাম, প্রস্থকে বি ধরলাম। এবার সূত্র দেব। ক্ষেত্রফলের সূত্র কি, সূত্রটা চেঞ্জ করে দেবো আমরা। এরিয়া মানে ক্ষেত্রফল, এ আর ই, এরিয়া। এ গুণটা এভাবে দেবেন, এভাবে দিলেও হয়, কিন্তু আমরা এভাবেই দেবো, এ গুণ বি। কম্পিউটারে এটাকে বলে অ্যারাথমেটিক, আর এইটাকে বলে সি এক্সপ্রেশন। কম্পিউটার গুণ এইভাবে দেয়, ঠিক আছে? অ্যালগরিদম ফ্লো চার্টে এটা ব্যবহার করা যাবে, কিন্তু দরকার নেই, আমরা তিনটাই একই ব্যবহার করবো। তাহলে এরিয়া ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রিন্ট কি হবে, এরিয়া হবে। রোনাকে এটুকু বুঝেছো? এইটুকু বুঝেছো তুমি? জি স্যার। আচ্ছা, সেম একই ভাবে অ্যালগরিদমটা চেঞ্জ করবো। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসাবে এ ও বি এর মান গ্রহণ করি, বা দৈর্ঘ্য এ প্রস্থ বি গ্রহণ করি, এভাবে লিখলেও হবে। ধাপ 3 এর সূত্র চেঞ্জ হয়ে যাবে, এরিয়া ইকুয়াল এ গুণ বি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর ফলাফল প্রদর্শন করি, প্রোগ্রাম শেষ করি। ওকে? আচ্ছা বলেন, কার কি কোশ্চেন আছে, দ্রুত বলেন। কেউ কিছু জানতে চান? কেউ কিছু জানতে চান, কথা বলবেন। কারোর কোনো না বোঝার কোনো কিছু আছে কিনা? মিনা বলেন। স্যার এই যে স্যার এরিয়া লিখছেন, তামিম বলেন, তামিম কি বলতে চান বলেন। স্যার এই যে আয়ত ঘরে যে এরিয়া লিখেছেন, এরিয়া হুম। কি ছোট হাতে লিখলে সমস্যা হবে? অ্যালগরিদম ফ্লোচার্টে উল্টো দিকে। এমন কোনো রুলস নাই, কিন্তু সি প্রোগ্রামের রুলস আছে। সি প্রোগ্রাম করার সময় ঠিক ওটাগুলো আমি বলে দেবো। অ্যালগরিদম এবং ফ্লোচার্টে ওইভাবে কোনো অ্যারাথমেটিক মানে গাণিতিক আপনি 9 10 যেভাবে করেছেন এভাবে করতে পারবেন। বুঝতে পেরেছেন? যাচ্ছি। অ্যালগরিদম এবং ফ্লোচার্টে, কিন্তু সি তে ব্যবহার করা যাবে না। সি হলো সেন্সিটিভ ভাষা, কেস সেন্সিটিভ ভাষা, অর্থাৎ আপার কাস্ট মানে বড় হাতের অক্ষরের একরকম মান, ছোট হাতের অক্ষরের একরকম মান। বুঝতে পেরেছেন? ওটা আমি বলে দেবো, সমস্যা নেই, ওটা বলে দেবো। আচ্ছা, কেউ জি কিছু স্যার। জানতে চান? আমরা ক্লাস শেষ করতে চাচ্ছি, কষ্ট হচ্ছে অনেক। আচ্ছা, আপনারা কি কি পড়ে রাখবেন? আগামীকাল ক্লাস হবে, আগামীকাল ক্লাসের আগে কি কি পড়ে রাখবেন? প্রথমত অপারেটর 1 নম্বর। অপারেটর আপনার বইয়ে দেখবেন এটা আছে, অপারেটর। 2 নম্বর হলো ডেটা টাইপ। ডেটা, বিভিন্ন প্রকারের ডেটা টাইপ বা ডেটা টাইপ টাইপ। নাম্বার 3 প্রোগ্রাম বিশ্লেষণ। প্রোগ্রাম বিশ্লেষণ, এই 3টে টপিকস পড়বেন একটু। অপারেটর, ডেটা টাইপ, প্রোগ্রাম বিশ্লেষণ মনে দেখবেন। এই তিনটে আর হেডার ফাইলের ব্যাখ্যাটা আমি নিজেই দিয়ে দেবো, ওটা পড়া লাগবে না। ওটা আমি, এটা সিক্রেট জিনিস, আমি আপনাদেরকে শেখাই দেবো। এই তিনটে আপনারা একটু পড়ে একটু ধারণা রাখবেন, আমি আপনাদেরকে সুন্দর করে নোট তৈরি করে দেবো, ঠিক আছে?
স্যার। আচ্ছা রিসা, জি স্যার। সুমাইয়া, সুমাইয়া আর মিথিলা কই? জানি না স্যার। আচ্ছা ওদেরকে আমার সাথে একটু কথা বলতে বলবা, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। সবাই ভালো থাকেন, আগামীকাল ক্লাস হবে কিন্তু, আগামীকাল সবাই ক্লাসে থাকবেন, হ্যাঁ? আগামীকালের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা স্যার। এই বলে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার এটা একটুখানি ছেড়ে দেবেন কিন্তু এই ক্লাসটা। আচ্ছা আচ্ছা, ওকে, 20-30 মিনিট পর আমি ডিনার করবো, ডিনার করার পরে এসে আপলোড দিব, ঠিক আছে? কোনো এডিটিং হবে না, কোনো এডিটিং করার সময় নেই, এডিটিং করতে পারবো না, ঠিক আছে? ডিরেক্টলি ওয়েবসাইটে দেবো। আল্লাহ হাফেজ।